প্রিয় শিক্ষার্থী, আমি শাহানারা বেগম, সহকারী অধ্যাপক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা ভালো আছো ও স্বাস্থ্যবিধি মেনে চলছো। স্কুলের সীমাবদ্ধ গণ্ডি পেরিয়ে তোমাদের পদার্পণ ঘটেছে কলেজের বৃহত্তর পরিবেশে। নতুন পরিবেশ, নতুন সিলেবাস আতঙ্কিত না করে যেন আগ্রহী করে তোলে, সেজন্যই আমাদের এই প্রচেষ্টা। এই ক্লাসে আমি তোমাদের সাহিত্য পাঠ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্পটি নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা লেখক পরিচিতি জানব। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। তার পিতামহের নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি মৃত্যুবরণ করেন 1941 সালের 7ই আগস্ট, বাংলা 1348 সালের 22শে শ্রাবণ। কবি সাহিত্যিকরা বিভিন্ন ছদ্মনামে লিখতেন, রবীন্দ্রনাথও এর ব্যতিক্রম নন। বাংলা সাহিত্যে তার 9টি ছদ্মনাম পাওয়া যায়: ভানু সিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকরাশি, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণী বিনোদ বিদ্যা বিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মন। তবে ভানু সিংহ ঠাকুর এই ছদ্মনামে তিনি বেশি লেখালেখি করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের ইতিহাসে এক কিংবদন্তি। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদার্পণ ঘটেনি। এমনকি 70 বছর বয়সে তিনি একজন চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটান। বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্প রচয়িতা ও বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী হিসেবে তিনি স্বীকৃতি লাভ করেন। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্প রচনার মাধ্যমে তার ছোট গল্প লেখার হাতেখড়ি। পোস্টমাস্টার, এক রাত্রি, মেঘ ও রৌদ্র, অতিথি, ক্ষুধিত পাষাণ, ল্যাবরেটরি ইত্যাদি প্রায় 95টি ছোট গল্প তিনি রচনা করেন। তার সর্বশেষ গল্পের নাম মুসলমানির গল্প। রবীন্দ্রনাথ ছোট গল্প ছাড়াও কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, চিত্রনাট্য, ভ্রমণ কাহিনী রচনা করেছেন। কাব্যগ্রন্থের মধ্যে মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, পত্রপুট, পুনশ্চ, জন্মদিনে, শেষ লেখা ইত্যাদি উল্লেখযোগ্য। তার উপন্যাসগুলো হলো চোখের বালি, গোরা, রাজর্ষি, চতুরঙ্গ, মালঞ্চ, দুই বোন, ঘরে বাইরে, যোগাযোগ, 4 অধ্যায়, শেষের কবিতা, নৌকাডুবি, বউ ঠাকুরানীর হাট ইত্যাদি। তার চিত্রনাট্যগুলো হলো শ্যামা চিত্রাঙ্গদা। অন্যতম নাটকগুলো হলো রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী ইত্যাদি। রবীন্দ্রনাথ তার সাহিত্যের জন্য পুরস্কৃত হয়েছেন বারংবার। 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1913 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট উপাধি লাভ করেন। 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট উপাধি লাভ করেন। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডি.লিট উপাধি লাভ করেন। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস নামে প্রকাশিত হয় 1912 সালে। সং অফারিংসের ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. ইয়েটস। আর 1913 সালে
রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 1915 সালে ব্রিটিশ সরকার প্রদত্ত নাইটহুড বা স্যার উপাধি লাভ করেন। আবার 1919 সালে ব্রিটিশ সরকারের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তা বর্জন করেন। রবীন্দ্রনাথ সম্পর্কে বিস্তারিত আলোচনার কারণ একটাই, পরবর্তীকালে যাতে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা তোমাদের জন্য সহজ হয়ে যায়। এবার আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমাদের আলোচ্য বিষয় অপরিচিতা। তো অপরিচিতা একটি গল্প, বিশেষ করে ছোট গল্প। এই ছোট গল্প সম্পর্কে বিভিন্ন গল্পকার আবার বিভিন্ন মত দিয়েছেন। প্রেমেন্দ্র মিত্রের ভাষায় ছোট গল্প হলো বিন্দুর মধ্যে সিন্ধুর গভীরতা। নরেন্দ্র মিত্রের ভাষায় ছোট গল্প ছোট নয়, সূক্ষ্ম। তা বুঝতে হলে সূক্ষ্ম বুদ্ধির দরকার। রুডিয়ার্ড কিপলিংয়ের ভাষায় ছোট গল্প চোরা লণ্ঠনের আলোর মতো এক বিশেষ বস্তুর উপরই তাহার সমগ্র আলোকপাত কেন্দ্রীভূত রাখিবে। এডগার এলান পোয়ের মতে ছোট গল্প আধ ঘন্টা থেকে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়। এস.জি. ওয়েলসের মতে ছোট গল্প 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং ছোট গল্প সম্পর্কে তার বর্ষাযাপন কবিতায় বলেছেন, ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। শেষ হয়েও হইল না শেষ, এই ইঙ্গিতমূলক পরিসমাপ্তি তার বিশেষ শিল্প বৈশিষ্ট্য। চলমান ঘটনার মধ্যে ক্লাইম্যাক্স বা মহামুহূর্তটি জীবনের গভীর রহস্যকে ব্যঞ্জনাময় করে পাঠককে বিন্দুর মধ্যে সিন্ধুর দর্শন করিয়ে দেয়। এটি ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্প কৃতিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। রবীন্দ্রনাথের যুগকে বলা হয় ছোট গল্পের স্বর্ণযুগ। রবীন্দ্রনাথের প্রথম গল্প ভিখারিনী ভারতী পত্রিকায় 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 1890 সালে হিতবাদী পত্রিকায় প্রকাশিত দেনা পাওনা গল্পটি রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। শিলাইদহের জমিদারিতে নদীর তীরে তীরে লোকালয়ের মধ্যে বিচিত্র মানুষের খণ্ড ছিন্ন সুখ দুঃখের মধ্যে রবীন্দ্রনাথ যখন প্রবেশ করলেন তখনই ছোট গল্পের উপাদানের প্রাচুর্য এলো তার লেখনীতে। জমিদারি তদারকি উপলক্ষে কুষ্টিয়া, পাবনা ও রাজশাহীর বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হন। বাংলাদেশের মানুষ আর প্রকৃতি তাকে বিমুগ্ধ করেছিল। রবীন্দ্রনাথ তার এই দেখার অভিজ্ঞতা সম্পর্কে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে একসময় লিখেছিলেন, পোস্টমাস্টারটি আমার বজরায় এসে বসে থাকত। ফটিককে দেখেছি পদ্মার ঘাটে, ছিদামদের দেখেছি আমাদের কাছারিতে। ওই যারা এসেছে তাদের কতকটা দেখেছি, আবার কতকটা বানিয়ে নিয়েছি। তো রবীন্দ্রনাথের ছোট গল্পের মধ্যে একটা বৈচিত্র্য পাওয়া যায়। তার গল্পের এক শ্রেণীর কাহিনী ঘটনা বিরল, চরিত্র বিরল এবং অনুভূতি বা আবেগ প্রধান, যেমন ক্ষুধিত পাষাণ বা পোস্টমাস্টার গল্পটি। দ্বিতীয় শ্রেণীর গল্পের কাহিনী হলো চরিত্র প্রধান, কাবুলিওয়ালা বা খোকাবাবুর প্রত্যাবর্তন এই শ্রেণীর গল্প। তৃতীয় শ্রেণীর গল্পের কাহিনীগুলো হলো পরিকল্পনা প্রধান।
এসব গল্পের চরম বিস্ময় থাকে গল্পের শেষে, যেমন সমস্যা পূরণ বা অধ্যাপক গল্প। চতুর্থ শ্রেণীর গল্পের কাহিনীগুলোতে আছে নিতান্তই গল্প, যেমন ঠাকুরদাদা বা ডালিয়া। এই 4 ধরনের গঠনই রবীন্দ্র গল্পে প্রাধান্য পেয়েছে। তো রবীন্দ্রনাথের সম্পর্কে জানলাম, তার ছোট গল্প সম্পর্কে জানলাম। এবার আমরা অপরিচিত গল্প নিয়ে আলোচনা করব। অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তকে এবং পরে গল্পগুচ্ছ 3য় খণ্ডে 1927 খ্রিস্টাব্দে। এই গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম হলো কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতপূর্বে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন, কিন্তু এ গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। এ গল্পে পিতা শম্ভুনাথ সেন ও কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। যৌতুকের বিরুদ্ধে পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তি গল্পটিকে সার্থক করে তুলেছে। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা একটি গল্প। গল্পের নায়ক অনুপম নিজেই এখানে গল্পকথকের ভূমিকা পালন করছে। তার জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা বর্ণনার মধ্য দিয়ে গল্পের কাহিনী শুরু হয়েছে। অনুপম এমন এক বাঙালি যুবক যে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও ব্যক্তিত্ব রহিত, পরিবারতন্ত্রের কাছে এক অসহায় পুতুল মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন এক শিশু মাত্র। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে পিতা শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার ভাব অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণীর শুচি শুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের সরল স্বীকারোক্তির গল্প। এ যেন তার পাপ মুক্তির অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। গল্পটিতে যেমন একদিকে পুরুষতন্ত্রের অমানবিকতার দিকটি ফুটে উঠেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিতেও কীর্তিত হয়েছে। এই গল্পটি পড়ে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো যৌতুক প্রথার মতো একটি ঘৃণ্য প্রথা, যেটা গল্পে আমরা দেখছি এভাবেই। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির, সোনা কত দরের হইবে সেও একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়াছিল। আবার অনুপমের বিয়ের আসরে কনের গা থেকে গহনা খুলে শ্যাকরা ও কষ্টি পাথর দিয়ে ওজন করার কথা বলার মধ্য দিয়ে সমাজের এই প্রচলিত ঘৃণ্য দিকটি ফুটে উঠেছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাব বাল্য বিবাহ প্রথা। সেই সময় মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়ার একটা রীতি বা প্রচলন ছিল। আবার বর্ণভেদ প্রথারও প্রচলন ছিল। এসব ভালো কথা,
কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই। বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। তৃতীয়ত আমরা দেখব শিক্ষা লাভ করেও ব্যক্তিদের বিকাশ না ঘটার দিকটি। কিছুদিন পূর্বেই MA পাস করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা, বাহিরে আছেন মামা। তো অনুপমের এই উক্তির মধ্য দিয়েই বেরিয়ে এসেছে তার অসহায়ত্বের দিকটি। সে লেখাপড়া শিখেও সর্বোচ্চ ডিগ্রি নিয়েও কিন্তু তার নিজস্বতা বলতে, সক্রিয়তা বলতে কিছুই দেখাতে পারেনি। চতুর্থত আমরা দেখব অপরাধ বোধ থেকে বেরিয়ে আসার প্রচেষ্টা। মামার নিষেধ অমান্য করিয়া, মাতৃ আজ্ঞা ঠেলিয়া তারপরে আমি কানপুরে আসিয়াছি। কল্যাণীর বাপ এবং কল্যাণীর সঙ্গে দেখা হইয়াছে, হাত জোর করিয়াছি, মাথা হেট করিয়াছি। শম্ভুনাথ বাবুর হৃদয় গলিয়াছে। তো এই উক্তির মধ্য দিয়ে আমরা যেটা দেখছি যে কল্যাণীর কাছে অনুপম তার নিজেকে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে যেন এই অপরাধ বোধ থেকে একটা বেরিয়ে আসার চেষ্টা করছে। তারপরে আমরা দেখব কল্যাণীর নিজেকে আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তোলার যে একটা চেষ্টা, সেটা কল্যাণীর নারী শিক্ষা ও দেশের প্রতি ভালোবাসা প্রসঙ্গে অনুপমের অভিব্যক্তি। তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে। সেই বিবাহ ভাঙার পর হইতে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করিয়াছে। তো বিয়ে ভাঙার পরে কল্যাণী আর বিয়ে না করে সে দেশের সেবা এবং নারী শিক্ষার জন্য নিজেকে নিবেদন করেছিল। তারপরে যেটা আমরা পাবো, একজন কন্যাদায়গ্রস্ত পিতা সমাজের প্রচলিত প্রথাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পিতা শম্ভুনাথ সেন মেয়ের বিয়ে ভেঙে দিয়ে বললেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব, এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। আবার কল্যাণীর উক্তি, আমি বিবাহ করিব না। এই উক্তিগুলোর মধ্য দিয়ে প্রতীয়মান হয় যে একজন কন্যাদায়গ্রস্ত পিতা তার নিজের আধুনিক ধ্যান ধারণা চিন্তা দিয়ে সমাজের প্রচলিত প্রথার বাইরে গিয়েছেন। আবার একজন নারী দেখিয়েছেন যে সমাজের নারীরা আর অসহায় নেই, তাদেরও ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই অপরিচিতা গল্পটি আলোচনা করতে গেলে আরও অনেক সময়ের দরকার। তো আগামী ক্লাসে আমরা বাকি আলোচনাটুকু করব এবং সেখানে আমরা তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আর আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।